বন্ধুরা দেখুন, সন্ধ্যাবেলায় গলা রুটি করতে বসে আছি। তো আপনাদের দাদা ভাই একটা ভিডিও এক্সপ্লেন করেছে, তো এক্সপ্লেনমেন্টটা দেখার রিকোয়েস্ট রইল। নমস্কার বন্ধুরা, আমি শ্যামা। আজকের যে মুভিটি এক্সপ্লেন করতে যাচ্ছি, এই মুভিটিতে এক ক্যান্সার রোগীর মধ্যে এক সায়েন্টিস্ট এমন এক এক্সপেরিমেন্ট চালায় যে সে অমর হয়ে যায়। বুলেট বোমা পর্যন্ত কোনো ক্ষতি করতে পারে না। শরীরে কোনো অংশ কেটে গেলে তা আবার একা একা ঠিক হয়ে যায়। পিছনে রয়েছে এক ভয়ঙ্কর অতীতের কথা। বন্ধুরা, আমি বলছি সেই ডেথপুল মুভিটার কথা। রহস্যময় ও রোমাঞ্চকর ভিডিওটি আমার প্রিয় দর্শক বন্ধুদের রিকোয়েস্ট স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকুন। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে শুরু করি। মুভির শুরুতে আমরা দুইজন লোককে গাড়িতে করে কোথাও যেতে দেখি। চালাচ্ছিল ইন্ডিয়ান একজন। থাকা লোকটি সুপার হিরোদের মতন পোশাক পরেছিল। এই লোকটির নাম ছিল ডেথপুল, আর এই ডেথপুলই এই মুভির মূল ক্যারেক্টার। ডেথপুল ট্যাক্সি ড্রাইভারকে বলে যে 1 বছর ধরে আমি আমার শত্রুকে খুঁজছি, কোথাও খুঁজে পাচ্ছি না, যত দ্রুত আমি ওকে মেরে ফেলতে চাই। ড্রাইভার ওই ডেথপুলকে জিজ্ঞাসা করে, তুমি কেন ওকে মারতে চাও? বলে, ওরই কারণে আমার জীবনটা আজকের পুরো পাল্টে গিয়েছে। তার উপরে এক্সপেরিমেন্ট করে ও পুরো আমার চেহারাটাকে নষ্ট করেছে। ডেথপুল তার আসল চেহারা দেখায় আর ড্রাইভারকে বলে, দেখো তুমি আমার চেহারাটা কেমন জঘন্য করে দিয়েছে। খবর পেয়েছি আজকের আমার শত্রুরা এই রাস্তা দিয়ে যাবে, আমি অস্ত্র শস্ত্র নিয়ে ওদেরকে মারতে এসেছি। এই কথা বলে ডেথপুল যখন পেছনে অস্ত্র আছে কিনা দেখতে যায়, তখন দেখে সে অস্ত্রই আনেনি, মাত্র একটি বন্দুকই ছিল, আর যার মধ্যে 12টি বুলেট ছিল। তখন বলে যে এই 12টা বুলেট দিয়ে আমাকে আজকের কাজ সারতে হবে। আমরা ডেথপুলকে একটি ব্রিজের উপরে বসে থেকে বাচ্চাদের মতন পা দুলিয়ে দুলিয়ে ছবি আঁকতে দেখি। এটা কোনো সাধারণ ছবি ছিল না, এই ছবিটাই ছিল তার শত্রুদের মারার পরিকল্পনার ছবি। তখনই ডেথপুল দূর থেকে শত্রুদের গাড়ি দেখতে পায়। ব্রিজের উপর থেকে সোজাসুজি শত্রুদের গাড়িতে লাফিয়ে পড়ে। এই শত্রুদের গাড়ি বহরে ফ্রান্সিস নামে একটি লোক ছিল। ফ্রান্সিস নামে লোকটি ডেথপুলের প্রধান শত্রু। কি কারণে ফ্রান্সিস ডেথপুলের শত্রু হয়েছে তা আমরা ঠিকমতো এখনো জানি না। গাড়িতে ডেথপুল যখন অ্যাটাক করে, তখন ওই ঘটনার লাইভ টেলিকাস্ট টিভিতে দেখানো হচ্ছিল। বডির একটি দানব তার বাড়িতে বসে টিভিতে ওই ঘটনাটি দেখছিল। স্টিল বডির দানব আবার কোন সুপার হিরো? এই লোকটি একটি মেয়ের সাথে প্লেনে করে ডেথপুলের উদ্দেশ্যে রওনা দেয়। এর কিন্তু একটি সুপার পাওয়ার রয়েছে, তা আমরা একটু পরে জানবো। মারামারি করতে করতে তার অতীতের কিছু স্মৃতি মনে পড়ে। আমরা ফ্ল্যাশব্যাকে কিছু দৃশ্য দেখি। একজন সাধারণ লোক ছিল আর তার নাম ছিল ওয়েট। একদিন বাড়িতে যায় আর ওই বাড়িতে তার বন্ধু কাজ করতো। বাড়িতে মদ খেয়ে ওয়েট অর্থাৎ ডেথপুল খুব মজা নিচ্ছিল। ওয়েটের কাছে একটি মেয়ে আসে। কথাবার্তাতে ওয়েটের মেয়েটিকে খুব ভালো লাগে। এর নাম হচ্ছে ভেনেজা। ভেনেজা এই বাড়িতে ড্যান্সার হিসাবে কাজ করতো, পুরুষদের মনোরঞ্জন দিত। অর্থাৎ আপনারা বুঝতে পারছেন সে কোন টাইপের মেয়ে। এবং ভেনেজা প্রায় 1 বছর টানা এক লিভিং সম্পর্কে থাকে। দেখতে বেশ মজা করে তাদের 1 বছর কেটে যায়। একদিন ওয়েট হঠাৎ অজ্ঞান হয়ে যায়। ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার বলে ব্রেন, লিভার এবং কিডনিতে ক্যান্সার হয়েছে। কথা শোনা মাত্র দুজনেই খুব চিন্তায় পড়ে। সিন আবার বর্তমানে ফিরে আসে। লোকজনের সাথে ডেথপুল লড়াই করার সময় ফ্রান্সিস ওখান থেকে চলে যাচ্ছিল। ডেথপুল তার অস্ত্র দিয়ে বাইকে আঘাত করলে ফ্রান্সিস ছিটকে গিয়ে পড়ে। গিয়ে দেখে ফ্রান্সিসের নাক থেকে অনেক রক্ত ঝরছিল। ডেথপুল ফ্রান্সিসের মুখটি তুলে বলতে থাকে, তুই তো সেই পশু যে এমন আমার হাল করেছিস, বলে তার মুখটি খুলে দেখায়। ফ্রান্সিস ডেথপুলকে দেখে চিনতে পেরে বলতে থাকে, আচ্ছা তুই, এবারে আমি চিনতে পেরেছি। ওখানে স্টিল বডির লোকটি আসে আর ডেথপুলকে তুলে ছুঁড়ে দেয়। আর আমরা আবার ফ্ল্যাশব্যাকের কিছু দৃশ্য দেখি। ম্যানেজার ডেথপুলকে বলতে থাকে, তুমি চিন্তা করো না, আমি কিন্তু তোমাকে কখনো ছেড়ে যাব না, তোমার সাথেই থেকে তোমার চিকিৎসা করাবো। তখন বলে, দেখো ভেনেজা, তুমি এমন মনমরা হয়ে থাকবে আমি কিন্তু এমনটা দেখতে পারবো না। আমার যাই হোক না কেন, কিন্তু তোমার জীবনটা তুমিই বুঝে নিও। কোন কথা বলে ওয়েট বাড়ি থেকে বেরিয়ে তার বন্ধুর বাড়িতে চলে যায়। এই যাওয়া মাত্রই ওয়েটের বন্ধু বলে, তোমার জন্য একটা লোক অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে। লোকটার সঙ্গে দেখা করলে ও লোকটা বলে, আমি জানি তোমার কি অসুখ হয়েছে, তোমার অসুখ সারিয়ে দিতে পারি। বোনাস হিসাবে আমি তোমাকে আরো শক্তিশালী করে দিতে পারি, আমি তোমাকে একজন সুপার হিরো বানিয়ে দিতে পারি, কিছু এক্সপেরিমেন্ট করা হবে। লোকটির এমন কথা শুনে বলে, আমি শুধু সুস্থ হতে চাই, কোনো সুপার হিরো হতে চাই না। মাত্র ওখান থেকে বেরিয়ে আসে। গল্প আবারও বর্তমানে ফিরে আসে। আমরা দেখতে পাই ওই স্টিল ম্যান ডেথপুলকে বলতে থাকে, তোমার কি সমস্যা, তোমার সুপার পাওয়ার এমন কাজে কেন ব্যবহার করছো? তখন বলে, আমি তোমার কাছ থেকে শিখবো না কোনটা ভালো আর কোনটা মন্দ। আমার যে ক্ষতি করেছে আমি তার বিরুদ্ধে অবশ্যই প্রতিশোধ নেবই। স্টিল বডির সাথে থাকা মেয়েটি বলে, পেছন ফিরিয়ে দেখো, তুমি যাকে মারতে চেয়েছিলে সে এখন হাওয়া। এর কথা শুনে ডেথপুল পেছন ফিরে যখন দেখে, তখন ফ্রান্সিস পালিয়ে গিয়েছে। ফ্রান্সিস পালিয়ে গেছে দেখে ডেথপুল রেগে গিয়ে ওই স্টিল ম্যানকে মারতে থাকে।
ডেডপুল এখানে একটা বোকামি কাজ করে, তার চেয়ে 3 গুণ শক্তিশালী ওই স্টিল ম্যানকে হাত দিয়ে আঘাত করতে গিয়ে সে নিজেই আঘাতপ্রাপ্ত হয়। স্টিল ম্যান ডেডপুলকে বলে তুমি তো একটা বোকার মতন কাজ করছো। ডেডপুলের হাতে দড়ি মেরে ব্রিজে থেকে টানতে টানতে নিয়ে যায়। এখন যাওয়ার সময় ডেডপুল তার নিজের হাতটি কেটে উপর দিয়ে একটি গাড়িতে পড়ে যায়, কিন্তু কেন সে নিজের হাত কেটেছে একটু পরেই আমরা জানতে পারবো। ডেডপুল যখন লাফ দিয়ে একটি গাড়িতে পড়ে, ওই গাড়িটি ছিল একটি আবর্জনাতে ভর্তি। আমরা আবারও ফ্ল্যাশব্যাকে দেখতে পাই, অর্থাৎ ওয়েটকে কোথায় একটা নিয়ে যাওয়া হচ্ছিল। পাশে একটি ছেলে ও মেয়েকে দেখে। ওয়েটের শরীরে একের পর এক ইনজেকশন দিতে থাকে। তাই ছিল ডেডপুলের শরীরে এক্সপেরিমেন্ট। প্রত্যেকটা এক্সপেরিমেন্ট ছিল খুবই যন্ত্রণাদায়ক। ডেডপুলকে বরফের মধ্যে ডুবিয়ে রেখে কখনো আবার ডেডপুলকে মারধর করে। এই সবের কারণে ডেডপুলের শরীরে একটা পরিবর্তন আসবে যা তাকে সুপার পাওয়ার বানিয়ে দেবে। দেখা যায় এত সব কিছু করার পরেও ডেডপুলের শরীরে কোনো পরিবর্তনও আসেনি। তারা ডেডপুলকে একটি বেডেতে শুয়ে রাখে। তার পাশের বেডে একটা ডেডপুলের মতন ব্যক্তি শুয়েছিল। শরীরেও ডেডপুলের মতো নানান ধরনের এক্সপেরিমেন্ট করছিল। যে করছিল ওই ডক্টরের নাম ছিল ফ্রান্সিস। থেকেই আমরা বুঝতে পারি ডেডপুল কেন ফ্রান্সিসকে মারতে চায়। ফ্রান্সিস ডেডপুলের কাছে এসে তাকে একটি কাঁচের ভেতরে আটকে দেয়, কারণে ওয়েট অর্থাৎ ডেডপুলের অনেক নিঃশ্বাস নিতে কষ্ট হয়। দেখতে ডেডপুলের কেমন শরীর যেন পরিবর্তন হতে থাকে। দেখে মনে হচ্ছিল তার শরীরে কোনো অ্যাসিড লেগেছে, তার শরীরের চামড়া পুরো পুড়ে যাচ্ছে। তখন ডেডপুলের সঙ্গে কথা বলে শান্ত থাকার কথা বলে। ফ্রান্সিস ওখান থেকে চলে গেলে ডেডপুল আগে থেকে মুখের ভেতরে একটি কাঠি রেখেছিল। হাত দিয়ে ওই কাঠিটি জ্বালিয়ে দিলে ল্যাবের মধ্যে একটি বিস্ফোরণ হয়। ডেডপুল ওখান থেকে বেরিয়ে এসে ফ্রান্সিসের উপরে আক্রমণ করে, কিন্তু ফ্রান্সিস এখানে পাল্টা ডেডপুলকে মারতে থাকে। ডেডপুলের শরীর অনেকটাই দুর্বল ছিল, তাও ডেডপুল ফ্রান্সিসের সঙ্গে ভালোই লড়াই করতে থাকে। ফ্রান্সিস ডেডপুলের পিঠেতে একটি রড ঢুকিয়ে ওখান থেকে চলে যায়। সবকিছু জ্বলে পুড়ে ছাড়খাড় হয়ে গিয়েছিল। দেখতে পাই ওই পোড়া ছায়ের ভেতর থেকে ডেডপুল অর্থাৎ ওয়েট বেরিয়ে আসে। ওয়েট নিজেকে দেখতে পেয়ে সে অবাক হয়ে যায়। আগুন লাগার পরেও সে কিভাবে বেঁচে আছে, কেননা ওই এক্সপেরিমেন্টের কারণে ওয়েটের শরীরে কিছু পরিবর্তন আসে। মধ্যে অলরেডি সুপার পাওয়ার চলে এসেছিল। কোনো পরিস্থিতিতে সে নিজেকে সামলাতে পারে। শরীরে এমন এক সুপার পাওয়ার আছে যা নিজে থেকে নিজের শরীরে যে কোনো ক্ষতস্থান রিকভারি করতে পারে। তার পুরো শরীরটাই ঝলসে গিয়েছিল। ঘটনার পর ওয়েট সবার আগে ডিসিশন নেয় সে ভ্যানেজিয়ার কাছে যাবে। রাস্তা দিয়ে যাওয়ার সময় সে লক্ষ্য করে প্রত্যেকটা মানুষ তার দিকে অদ্ভুত ভাবে তাকিয়ে আছে। ব্যাপারটা তার কাছে অদ্ভুত লাগতে শুরু করে। কেন তার দিকে এমন ভাবে তাকাচ্ছে? আসলে ওয়েট এখনো জানে না তার চেহারা এতটা কুৎসিত হয়ে গিয়েছে। এইসব বিষয়ে বেশি নজর না দিয়ে সে ম্যানেজার কাছে যায়। যখন কাঁচের দরজা দিয়ে ভেতরে যাচ্ছিল তখনই তার নিজের চেহারাই কাঁচেতে দেখতে পায়। হয়ে যায়, তখনই মনে করে এই চেহারা নিয়ে ম্যানেজার কাছে গেলে কখনো তাকে চিনতে পারবে না। তাই মনে অনেক কষ্ট নিয়ে সে সোজা ওই বারে বন্ধুর কাছে যায়। গিয়ে ডেডপুল তার বন্ধুকে সব ঘটনা খুলে বলে। বন্ধুকে বলে, দেখো আমার চেহারা কি অবস্থা হয়েছে। এমন অবস্থায় দেখলে ম্যানেজার কখনো অ্যাকসেপ্ট করবে না। বন্ধু বলে, তোমাকে একটি লোক খোঁজ করছিল আর সে বলছিল তোমার যে কোনো সমস্যা সে সারাতে পারবে। আমাদের কাজ হলো ওকে আমাদের খোঁজ করা। জিজ্ঞাসা করে ওকে এখন আমরা কিভাবে খুঁজবো। ওই বন্ধু বলে, তোমার চেহারা যে এমন হাল করেছে সেই পারবে তোমার চেহারা আবার ঠিক করতে, তুমি তাকে খোঁজ করো। ভেবে নিয়েছে তুমি মারা গেছো, তোমার জন্য একটা ফেস মাস্ক এবং সুপার হিরোদের মতন পোশাক নাও। তুমি যখন ওকে খোঁজ করবে তোমাকে দেখে না চিনতে পারে আর বুঝতে না পারে তুমি এখনো বেঁচে আছো। তোমার নাম আজকের থেকে আমি ডেডপুল রাখলাম, তুমি মৃত্যুর মুখ থেকে বেঁচে এসেছো। এরপর ডেডপুল বাড়িতে গিয়ে নিজের জন্য সাদা পোশাক দিয়ে একটা মাস্ক বানিয়ে ফেলে। এরপরে থেকে সে মাস্ক পরে রাস্তায় রাস্তায় ফ্রান্সিসকে খুঁজে বেড়ায়। তবে একটা বছর কেটে যায়, কিন্তু ফ্রান্সিসকে কোথাও খুঁজে পায় না। ডেডপুল নিজের জন্য কালো এবং লাল একটি পোশাক তৈরি করে। সে একটি গ্রুপ থেকে জানতে পারে ফ্রান্সিস কোথায় থাকতে পারে। ডেডপুল ওই ঠিকানায় যায় আর গিয়ে দেখতে পারে সেই লোকটিকে যে ডেডপুলের রোগ সারিয়ে দেবে। ডেডপুল দেখা মাত্র বুঝে যায় ওই লোকটি ছিল ফ্রান্সিসের লোক। সবাইকে মারতে থাকে। লোকটিকে জিজ্ঞাসা করে ফ্রান্সিস কোথায়। এতে ওই লোকটি সব বলে দেয়। এই গল্পের কাহিনী মুভির শুরুতে দেখানো হয়েছে বন্ধুরা। এতে ড্রাইভারের কিছু কথোপকথন এবং দৃশ্য আমরা আগের সিনে দেখেছি। এরপর ডেডপুল ওই ময়লার ট্রাকেতে করে একটি জায়গায় আসে। একটি অন্ধ বৃদ্ধা মহিলা ছিল। আশ্চর্যের বিষয় হলো এই মহিলাকে ডেডপুল চেনে। বলতে বলতে এই বৃদ্ধা মহিলার সাথে ডেডপুলের একটা বন্ধুত্ব তৈরি হয়। এখান থেকে ওই মহিলাটি ডেডপুলের অনেক সিক্রেট কথা জানতো। মহিলা ডেডপুলকে তখন একটি বুদ্ধি দেয় এবং লালের মধ্যে একটা স্যুট তৈরি করো। ডেডপুল মহিলাটির বাড়ির ভেতরে গিয়ে বলতে থাকে, আমার হাত কেটে গিয়েছে আর আমার হাত না ভালো হওয়া অব্দি আমি কি এখানে থাকতে পারি? ডেডপুলের ওই কাটা হাতে থেকে একটি নতুন হাত তাড়াতাড়ি গজিয়ে যায়। ডেডপুলের শরীরে এমন এক সুপার পাওয়ার রয়েছে, তার অঙ্গ প্রত্যঙ্গের ক্ষতি হলে তাড়াতাড়ি রিকভারি হয়ে যায়। আমরা ফ্রান্সিসকে দেখতে পাই তার গার্লফ্রেন্ডের সাথে। ফ্রান্সিস জানতে পেরে গেছে ডেডপুল তার পিছু নিয়েছে।
ফ্রান্সিস ডেডপুলের বন্ধুর কাছে গিয়ে জিজ্ঞাসা করে ডেডপুল এখন কোথায়। এর বন্ধু তখন জানায় আমি জানি না সে কোথায় আছে। তখনই ফ্রান্সিসের গার্লফ্রেন্ড ভ্যানেজা এবং ওয়েটের একটি ছবি পায়। ভ্যানেজাকে দেখা মাত্র বলে আমি এই মেয়েটিকে চিনি। ফ্রান্সিস বলে ওয়েটের কাছে গিয়ে আমার দরকার নেই, আমার কাছে থাকলে ওয়েট এমনিতেই চলে আসবে। ফ্রান্সিস যখন এসব কথা বলে এখান থেকে চলে যায়, ওর বন্ধু ফোন করে তাকে সব ঘটনা খুলে বলে। তাই ভ্যানেজা যেখানে যেখানে কাজ করে ডেডপুল সেখানেই চলে যায়। সবাইকে জিজ্ঞাসা করে কি তোমরা ভ্যানেজাকে দেখেছো। কিছু বলার আগে ভ্যানেজাকে সে নিজেই দেখতে পায়। কাছে গিয়ে কথা বলতে ডেডপুল ভয় করে। ডেডপুল মনে করে ভ্যানেজা তাকে চিনবেই না এবং গুরুত্বই দেবে না। ডেডপুল মনে করে একটু ফ্রেশ হতে এবং নিজের মনের মধ্যে একটু সাহস সঞ্চয় জোগাড় করতে। ভ্যানেজার কাছে একটি লোক আসে আর বলে আপনার জন্য বাইরেতে কেউ অপেক্ষা করছে। ভ্যানেজা তাড়াহুড়ো করে বাইরেতে আসে, দেখতে পায় ওয়েটই নয় ফ্রান্সিস তার জন্য লোকজন নিয়ে দাঁড়িয়ে আছে। এরপর ফ্রান্সিস ভ্যানেজাকে কিডন্যাপ করে নিয়ে যায়। ওয়েট ফ্রেশ হয়ে ফিরে এসে ভ্যানেজাকে দেখতে না পেয়ে ব্যাকুল হয়ে ওঠে। ফ্রান্সিস তার বন্ধুর মোবাইলে একটি লোকেশন দেয়, বলে আমি যে লোকেশন দিয়েছি সেই লোকেশন ধরে ভ্যানেজাকে পেতে চলে আসো। ডেডপুল সমস্ত অস্ত্র শস্ত্র নিয়ে ওই লোকেশনে যাওয়ার জন্য তৈরি হয়ে নেয়। করে ওই স্টিলম্যানের গার্লফ্রেন্ডকে নিয়ে নেয়। ট্যাক্সি ড্রাইভারের গাড়িতে ওঠে। ওই ড্রাইভারকে বলছিল আমি তো আজ অস্ত্র আনতেই ভুলে গিয়েছি, কাছে মাত্র 2টি অস্ত্র আছে, ওটা দিয়েই লড়তে হবে। সেই লোকেশনে চলে আসে। ফ্রান্সিসের লোকজনেরা তাদের ওপর গুলি করতে থাকে। ফ্রান্সিসকে এবং সাথে তার গার্লফ্রেন্ডকে দেখতে পায়। শুরু হয়ে যায় ভয়ানক লড়াই। ফ্রান্সিসের লোকজনদের একের পর এক ডেডপুল মারতে থাকে। ফ্রান্সিসের গার্লফ্রেন্ড ওপর থেকে নিচে আসে। স্টিলম্যানের গার্লফ্রেন্ডের সঙ্গে লড়াই শুরু হয়ে যায়। স্টিলম্যান বড় বড় টায়ার উঠিয়ে ফ্রান্সিসের লোকেদের দিকে ছুটতে থাকে। ফ্রান্সিসের সাথে ওয়েটের একটা ভালো মাপের লড়াই শুরু হয়। দেখতে পাই স্টিলম্যান একটি বড় বিপদে পড়েছে। স্টিলম্যানের গার্লফ্রেন্ড সুপার পাওয়ার ব্যবহার করে ওখানে একটা ব্লাস্ট ঘটিয়ে দেয়। ফলে ওখানে পুরো জায়গাটি কাঁপতে শুরু করে। দেখতে পাই ভ্যানেজা একটি রড ধরে ঝুলছিল। একটি বড় কন্টেনার পড়ে যায় ফ্রান্সিসকে নিয়ে। ভ্যানেজা যখন পড়ে যাচ্ছিল তখন ওয়েড এসে বাঁচিয়ে নেয়। দেখতে পাই ফ্রান্সিস ডেডপুলের ওপর আক্রমণ করে, কিছুই করতে পারে না। শরীরে কোনো সমস্যা হলে তা একা একা রিকভারি হয়ে যায়। ডেডপুল ফ্রান্সিসকে জিজ্ঞাসা করে তোকে কে বলেছিল আমার শরীরে এমন করতে। কে মারতেই থাকে। ফ্রান্সিসের নাক মুখ ফেটে যায়। বলতে থাকে এবারে তুই আমার এই চেহারা ঠিক করে দিবি। ফ্রান্সিস তখন বলে তুমি কি মনে করেছো আমি তোমার ফেস ঠিক করে দেবো? এটা কি আদৌ সম্ভব? তখনই ডেডপুল রেগে গিয়ে বলে আচ্ছা এই ব্যাপার, তাহলে তোর বেঁচে থেকে লাভ নেই। ছোট গান বের করে ফ্রান্সিসকে গুলি করতে যায়। তখনই স্টিলম্যান ওখানে এসে বলে তুমি তোমার সুপার পাওয়ার ভুল কাজে কেন ব্যবহার করছো, এমনটা করা মানায় না। ওয়েটের অনেক রাগ ছিল তাই সে স্টিলম্যানের কোনো কথাই শোনে না। এটা দেখে স্টিলম্যান ভয়ে বমি করে দেয়। স্টিলম্যান বাইরে থেকে যতটা না শক্ত ভেতর থেকে অনেকটাই নরম। আমরা দেখতে পাই ভ্যানেজা ডেডপুলের কাছে এসে ইচ্ছা মতো ঘুষি মারছে। ভ্যানেজা বুঝতে পেরেছে এটাই তার ওয়েট, কেন সে এতদিন তার সাথে দেখা করেনি। বলে আমাকে মারার তোমার অধিকার আছে, যত খুশি তুমি মারো, আমি তোমাকে একটা জিনিস দেখাবো, আমি জানি তারপর তুমি আমাকে ভালোবাসবে না। তখন বলে এমন কি ব্যাপার আছে যা দেখলে আমি তোমাকে ভালোবাসবো না। তখন ডেডপুল বলে আমার মুখের মাস্কটা সরিয়ে নিজেই দেখে নাও। তারপর ভ্যানেজা মাস্ক খুলতে শুরু করে। মাস্কটা খোলার পর দেখতে পায় সেখানে আরেকটি মাস্ক আছে, আগে ওয়েটের ছবি লাগানো। ওই ছবিটি সরালে ডেডপুলের ক্ষত বিক্ষত চেহারা দেখতে পায়। ভ্যানেজা ওই মুখ দেখে বলতে থাকে যে এর মধ্যে কি এমন খারাপ আছে, ঠিকই আছে, মুখের চামড়াটা নষ্ট হয়ে গেছে, চামড়া সবারই একদিন নষ্ট হয়ে যাবে, দেখতে দেখতে তোমার এই চেহারায় আমি দেখতে অভ্যস্ত হয়ে যাব। তুমি কি ভেবেছো আমি তোমাকে ছেড়ে চলে যাব? এমন কথা শুনে ওয়েট ভীষণ খুশি হয়। এই রোমান্টিক রহস্যময় চমৎকার মুভিটির সমাপ্তি ঘটে। তাদের ভালোবাসার মন থাকলে কে কেমন দেখতে তাতে কোনো যায় আসে না, তো মন থেকেই হয়। আজকের এই মুভিটি কেমন হয়েছে, কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন। ভালো লাগতে লাইক দিয়ে দেবেন।